বাংলাদেশের রাজনীতিতে প্রায় ১৯ বছর ক্ষমতার বাইরে থাকা একজন নেত্রী, তবু তার মৃত্যুতে বিশ্বের বহু দেশ রাষ্ট্রীয়ভাবে শোক জানিয়েছে। ঢাকায় এসেছেন বিদেশি কূটনীতিকরা, আর সবচেয়ে তাৎপর্যপূর্ণভাবে ভারত পাঠিয়েছে তাদের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্করকে। এ বাস্তবতার প্রশ্ন একটি, এটি কি শুধুই সৌজন্যমূলক শোক, নাকি এর ভেতরে লুকিয়ে আছে আঞ্চলিক রাজনীতির গভীর কৌশল? আরও যে প্রশ্নটি ঘুরপাক খাচ্ছে সেটি হচ্ছে, ক্ষমতার বাইরে থেকেও আন্তর্জাতিক অঙ্গনে খালেদা জিয়া কেন এতটা গুরুত্ব পেলেন? খালেদা জিয়া শুধু বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী নন, তিনি দক্ষিণ এশিয়ার রাজনীতিতে একটি পূর্ণাঙ্গ যুগের প্রতিনিধি। ১৯৯১ সালে সামরিক শাসনের পর গণতান্ত্রিক রূপান্তরের মধ্য দিয়ে ক্ষমতায় আসা এই নেত্রী সংসদীয় গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন। তার আমলেই বাংলাদেশে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা প্রাতিষ্ঠানিক রূপ পায়, যা আন্তর্জাতিকভাবে একটি মডেল হিসেবে আলোচিত হয়েছিল। ৩ বার প্রধানমন্ত্রী হওয়া দক্ষিণ এশিয়া দীর্ঘ সময় ভারতের সঙ্গে জটিল কিন্তু কার্যকর সম্পর্ক পরিচালনা করা, ওআইসি ও কমনওয়েলথ রাজনীতিতে সক্রিয় ভূমিকা, সব মিলিয়ে তিনি ছিলেন আন্তর্জাতিক রাজনীতিতে পরিচিত একটি নাম। ফলে ক্ষমতার বাইরে থাকলেও তার মৃত্যু বিশ্ব রাজনীতির কাছে নিছক অপ্রাসঙ্গিক ঘটনা নয়। প্রশ্ন হচ্ছে, কেন এত দেশ শোক জানিয়েছে? পশ্চিমা বিশ্ব, মধ্যপ্রাচ্য ও এশিয়ার একাধিক দেশ যে ভাষায় শোক প্রকাশ করেছে, সেখানে লক্ষণীয় একটি বিষয়, তারা বেগম খালেদা জিয়াকে ফর্মার অপোজিশন লিডার, ডেমোক্রেটিক ফিগার এবং প্লুরালিস্টিক পলিটিক্সের অংশ হিসেবে উল্লেখ করেছে। এর মানে হলো, আন্তর্জাতিক সম্প্রদায় খালেদা জিয়াকে কেবল ক্ষমতাসীন শাসক হিসেবে দেখেনি, বরং তাকে বাংলাদেশের রাজনৈতিক ভারসাম্যের একটি অপরিহার্য অংশ হিসেবে বিবেচনা করেছে। বিশেষ করে সাম্প্রতিক বছরগুলোতে বাংলাদেশের রাজনৈতিক প্রতিযোগিতা সংকুচিত হওয়ার অভিযোগ যখন আন্তর্জাতিক মহলে আলোচিত, তখন খালেদা জিয়ার নামটি হয়ে উঠেছিল একটি বিকল্প রাজনৈতিক ধারার প্রতীক। এই বৈশ্বিক শোকের আবহেই সবচেয়ে তাৎপর্যপূর্ণ ঘটনা ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্করের ঢাকা সফর। পাকিস্তানের সংসদীয় স্পিকার ছাড়াও উপপ্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী ইসাক দারের উপস্থিতিও এখানে ম্লান হয়ে যায়। ৫ আগস্টের পর ভারত বাংলাদেশ সম্পর্ক কার্যত এখন সবচেয়ে শীতল পর্যায়ে রয়েছে। গত এক বছরে আমরা দেখেছি এই দুই দেশের রাষ্ট্রদূতকে বারবার পাল্টাপাল্টি পররাষ্ট্র মন্ত্রণালয়ে ডেকে পাঠানো হয়েছে। ভারতীয় রাষ্ট্রদূতকেই বাংলাদেশের মন্ত্রণালয়ে তলব করা হয়েছে কমপক্ষে ৬ বার। সীমান্ত সংঘাত ও দুদেশের সংখ্যালঘু নির্যাতন ও হত্যার অভিযোগে ঢাকা ও চট্টগ্রামে ভারতীয় হাইকমিশনের সামনে যেমন বাংলাদেশিরা বিক্ষোভ করেছেন, তেমনি দিল্লি ও অন্যান্য রাজ্যে অবস্থিত বাংলাদেশের হাইকমিশনগুলোর সামনেও বিক্ষোভ প্রতিবাদে মেতেছেন ভারতীয়রা। দুদেশের নাগরিকদের জন্য ভিসা কার্যক্রম এখন কার্যত স্থগিত। মাঝে মাঝেই নানান রাজনৈতিক অস্থিরতার মধ্যে সীমান্তে পণ্য আনা নেওয়াও কখনো কখনো বন্ধ হয়ে যায়। এই উত্তেজনাপূর্ণ ঘটনাগুলোর মাঝে জয়শঙ্করের সফর যেমন কোনোভাবেই রুটিন ডিপ্লোম্যাসি নয়, তেমনি ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী শোক জানানোর পরেও আলাদা করে কংগ্রেস নেতা রাহুল গান্ধী ও তৃণমূল কংগ্রেস নেত্রী মমতা ব্যানার্জির শোক জানানোটা বাংলাদেশের সাথে সম্পর্কের উন্নতির ক্ষেত্রে বিশেষ বার্তা দেয়। ভারত চাইলে ঢাকায় নিযুক্ত হাইকমিশনার বা কোনো জ্যেষ্ঠ কূটনীতিক পাঠিয়েই দায়িত্ব শেষ করতে পারত, কিন্তু তারা পাঠিয়েছে পররাষ্ট্রমন্ত্রীকে, যা স্পষ্টভাবে রাজনৈতিক সিদ্ধান্ত। তাহলে কেন জয়শঙ্কর নিজে? বিশ্লেষকদের মতে এর পেছনে অন্তত 4টি কৌশলগত বার্তা রয়েছে। ১. সম্পর্ক পুরোপুরি ভাঙতে চায় না ভারত। সব উত্তেজনার পরেও ভারত বোঝাতে চাইছে বাংলাদেশের সঙ্গে সম্পর্ক তারা কৌশলগতভাবে অপরিহার্য মনে করে। সীমান্ত, বাণিজ্য, নিরাপত্তা, উত্তর পূর্ব ভারতের যোগাযোগ, সব ক্ষেত্রেই বাংলাদেশ ভারতের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। জয়শঙ্করের উপস্থিতি একটি রিসেট সিগন্যাল, যেখানে সংঘাতের ভাষা নয়, মানবিক ও প্রতীকী উপলক্ষকে সামনে আনা হয়েছে। ২. বিএনপির সঙ্গে দূরত্ব কমানোর ইঙ্গিত। দীর্ঘদিন ধরেই বিএনপির অভিযোগ ছিল ভারত তাদের একঘরে করে রেখেছে। খালেদা জিয়ার জানাজায় ভারতের শীর্ষ কূটনীতিকের উপস্থিতি সেই ধারণায় বড় ধরনের পরিবর্তনের ইঙ্গিত দিচ্ছে। এটি একটি স্পষ্ট বার্তা যে ভারত বাংলাদেশের রাজনীতিতে কাউকে স্থায়ীভাবে বাদ দিতে চায় না। ৩.
ভবিষ্যৎ রাজনৈতিক বাস্তবতার প্রস্তুতি। ভারত ভালোভাবেই জানে বাংলাদেশের রাজনীতি স্থির নয়, ক্ষমতার পরিবর্তন, নতুন সমীকরণ সবই সম্ভব। খালেদা জিয়ার প্রতি সম্মান জানিয়ে দিল্লি কার্যত বলছে ভবিষ্যতে বিএনপি বা অন্য কোনো শক্তি ক্ষমতায় এলে সম্পর্ক পুনর্গঠনে তারা প্রস্তুত। এবং 4, অভ্যন্তরীণ ও আন্তর্জাতিক বার্তা একসঙ্গে দিচ্ছে তারা। এই সফর শুধু ঢাকা নয়, বার্তা যাচ্ছে ওয়াশিংটন, বেইজিং ও মস্কোতে। ভারত বাংলাদেশের বিষয়ে এখনও প্রভাবশালী খেলোয়াড় এবং তারা মনে করে যে তারা পরিস্থিতি সামলাতে সক্ষম। দক্ষিণ এশিয়ার বৃহত্তর ভূ রাজনীতিতে খালেদা জিয়ার মৃত্যু ও জয়শঙ্করের সফর একসঙ্গে একটি বড় ছবি তুলে ধরছে। চীন, আমেরিকা ও রাশিয়ার প্রভাবের প্রতিযোগিতার মধ্যে ভারত চায় না বাংলাদেশ কোনো একক পরাশক্তির বলয়ে ঢুকে পড়ুক। বিশেষ করে 7 সিস্টার্স নিয়ে বিশ্বের পরাশক্তিগুলোর উস্কানি নিয়ে যে গুঞ্জন বা নানান ষড়যন্ত্র তত্ত্বগুলো এখন শহরে গ্রামে আলোচিত হচ্ছে, সেখানে বাংলাদেশকে আর শত্রু বানাতে চায় না তারা। এসব কারণে রাজনৈতিক সব পক্ষের সঙ্গে যোগাযোগ রাখা এখন ভারতের কৌশলগত প্রয়োজন। এ কারণে আগামী 12 ফেব্রুয়ারি নির্বাচনের আগেই দেশটি বিএনপি ও জামায়াতে ইসলামীর সাথে বিভিন্ন চ্যানেলে আনুষ্ঠানিক কিংবা অনানুষ্ঠানিকভাবে যোগাযোগ করে সম্পর্কের পথ খোলা রাখতে চাইছে। বাংলাদেশের বর্তমান রাজনৈতিক বাস্তবতায় দীর্ঘদিনের মিত্র আওয়ামী লীগকে আপৎকালীন সময় ভুলে যেতে চাইছে বা একপাশে আপাতত সরিয়ে রাখছে। এর মধ্যেই জামায়াতের আমির শফিকুর রহমানের সাথে এক ভারতীয় কূটনীতিকের বৈঠক বাংলাদেশ সহ আন্তর্জাতিক গণমাধ্যমে আলোচনা ও বিতর্কের জন্ম দিয়েছে। রয়টার্সের কাছে জামায়াতের আমির দাবি করেন যে তাদের বৈঠকটি ভারতের তরফ থেকে গোপন রাখার অনুরোধ করা হলেও তিনি তাতে সাড়া দেননি। যদিও তার এই মন্তব্যের বিপরীতে সেদিন পর্যন্ত ভারত এ বিষয়ে কোনো প্রতিক্রিয়া জানায়নি। এদিকে বিশ্লেষকদের কাছে এই মুহূর্তে সবচেয়ে স্পর্শকাতর বিষয়টি হচ্ছে আগামী 12 ফেব্রুয়ারির নির্বাচন। একটি অবাধ, সুষ্ঠু ও অংশগ্রহণমূলক নির্বাচন হলে ভবিষ্যতে যে গণতান্ত্রিক সরকার আসবে তার উপর নির্ভর করছে ভারতের সাথে সম্পর্কটা কেমন হবে। তারা বলছেন আগামী সরকারের সামনে 2টি পথ খোলা রয়েছে। হয় তারা ভারতের এই আগ্রহকে কেন্দ্র করে পতিত আওয়ামী সরকারের মতো নতজানু পররাষ্ট্রনীতি বেছে নিয়ে দেশের জনগণের বিরুদ্ধে দাঁড়াবে, অথবা ভারতের এই বিশেষ আগ্রহকে কৌশলে কাজে লাগাবে। বাংলাদেশে ভারতের বিশাল বাজার রয়েছে। মধ্যপ্রাচ্যের পর বাংলাদেশ থেকে ভারতে যে পরিমাণ রেমিট্যান্স যায় তা দেশটির অর্থনীতিতে চতুর্থ, যে কারণে ভারত বাংলাদেশের ওপর অনেকটাই নির্ভরশীল, যেটি রক্ষা করতে তারা বেপরোয়া ভূমিকা নিতেও প্রস্তুত। এক্ষেত্রে বিশ্লেষকরা বলছেন ভারতের এই বিশেষ মরিয়া আগ্রহকে ট্রাম্প কার্ড হিসেবে ব্যবহার করে আগামী সরকার যদি বাংলাদেশের জাতীয় স্বার্থকে অক্ষুণ্ণ রেখে বিভিন্ন স্বার্থ আদায় করে নিতে পারে, তবে সেটি হবে সেই সরকারের সাফল্যের একটি মাইলফলক, যা বর্তমানে জনদাবি। এছাড়া রপ্তানি বাড়িয়ে বাণিজ্য ঘাটতি কমিয়ে আনা ও সীমান্ত হত্যা বন্ধ করতে ভারতকে বাধ্য করাটাও নতুন সরকারের জন্য একটা বড় চ্যালেঞ্জ। ইশতিয়াক জামান, দিনকাল ডিজিটাল।